জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। আজকে আপনাদের সামনে একটি অনেক পুরনো, বেশ বেশ পুরনো, সালটা 2022। তখন আমি মুম্বাইতে, বাংলার চাকদহ থানার বিষ্ণুপুর বাজার থেকে একটা ফোন আমার কাছে যায়। সালটা 2022। তখন আমি মুম্বাইতে, চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুর বাজার থেকে একটি ফোন আমার কাছে যায়। বোনটি আমাকে খুবই সেই সময় আকুতি মিনতি করে এবং কান্নায় ভেঙে পড়ে। বোনটি তারই এরিয়ার কিছু মানুষ দ্বারা অত্যাচারিত হয়েছিল, মারাত্মক রকমের অত্যাচারিত হয়েছিল। নিগ্রহ যেটা বলা হয় সেই টাইপের ঘটনা সেই সময় বোনটির সাথে হয়। তো যখন আমার কাছে ফোন যায় এবং আমি তার কাছে কিছু ডকুমেন্টস চাই, তো যখন আমি ডকুমেন্টস চাই তখন সে তার কিছু ভিডিও কপি, ফটো কপি সে আমাকে সেই সময় হোয়াটসঅ্যাপ করে। সেই ভিডিও ফটো কপি দেখে আমি একেবারে প্রচণ্ডভাবে আঁতকে উঠি। মানে মারাত্মক রকমের তার শরীরে ক্ষত বিক্ষত করা হয়েছে, তার শরীরকে। মানে দু পায়ের থাই থেকে শুরু করে হাত, মানে কি বলবো, মহিলাদের যে মাতৃস্থান সেই জায়গাতে পর্যন্ত তাকে নৃশংসভাবে তার সারা শরীরে অত্যাচার করা হয়েছে। তো তখন আমি জিজ্ঞাসা করি, তুমি এগুলো কি করেছো? মানে এগুলো যে হয়েছে তার জন্য তুমি পুলিশ স্টেশনে গেছো, কি করেছো? তো বললো, দিদি আমি পুলিশ স্টেশনে গেছি, কিন্তু ওখানে শুধুমাত্রই জিডি হয়েছে, আর কিছুই হয়নি। তো যাই হোক, আমার কাছে সেই ভিডিও ফটোগুলো রয়েছে। আমি ছাড়তে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়াগুলো ছাড়লে পরে নাকি আবার ওই ফেসবুকে নাকি কী সব আসে। তো যাই হোক, সেই কারণে ওটা ছাড়া যাচ্ছে না। তো সেই সময় আমি খুব আটকে উঠি। আমি সেই মুমেন্টে দাঁড়িয়ে এক মুহূর্ত দেরি না করে সেই অবস্থায়, সেই অবস্থায় আমি মুম্বাই থেকে হাওড়া পৌঁছাই। হাওড়ায় পৌঁছিয়ে কোনো রকম ব্যাগটা বাড়িতে রেখে সেই অবস্থায় আমি চলে যাই চাকদা থানায়। মানে আমার রিসার থেকে যদি চাকদা থানা ধরে নিই, সমস্ত ঠিকঠাক করে গাড়ি ট্রেন যদি সব পাওয়া যায়, তাহলে মোটামুটি 3 ঘন্টার রাস্তা। তো আমি সেই সময় প্রচণ্ড ক্লান্ত, তাও আমি চলে যাই চাকদা থানায়। চলে যাই, গিয়ে আমি বোনটির যে আমাকে যে ডকুমেন্টস পাঠিয়েছিল সেই ডকুমেন্টসগুলো আমি চাকদা থানায়, সেই সময় যে ডিউটি অফিসার ছিলেন ললিতা ম্যাডাম, ওই ললিতা ম্যাডামের সাথে আমি দেখা করি এবং ওনাকে সমস্ত বিষয়টা যখন জানাই, এবং তার ললিতা ম্যাডামের সাথে আমার একটু মোটামুটি বাকরুদ্ধ যেটা বলে না, একটু কথা কাটাকাটি হয়। কারণ মেয়েটির এত নৃশংস মানে অবস্থা, সে চোখে দেখার মতো নয়। আমি খালি ফটো দেখেছি, হোয়াটসঅ্যাপে দেখেছি, তাতেই আমি একবারে এত, মানে আমার ভেতরটা এত কেঁপে উঠেছে। কেঁদে নয় কিন্তু, বলছি বারবার, কেঁপে উঠেছে। আমি নিতে পারিনি যে একটি মেয়েকে এইভাবে অত্যাচার করতে পারে। বারবার বলছি, কাহিনিটা ভালো করে শুনবেন, এবং যারা আমার কাছে আসছেন বা যারা আগামী দিনে আসবেন, আপনাদের জন্য কিন্তু এই ঘটনাটা জানা খুব দরকার। আর আজ আপনারা বলবেন যে আজকে কেন আমি জানাচ্ছি। আজকে বোনটির তরফ থেকে একটি খবর এসছে, ঠিক দুপুর প্রায় 12টা, 12:30, 1টা এরকম হবে। সেই সময় খবর এসছে। কি খবর এসছে আমি সেটা আপনাদেরকে তুলে ধরছি। তখন ললিতা ম্যাডামকে আমি আমার ভিজিটিং কার্ড দিই। দেওয়ার পরে ললিতা ম্যাডাম, যিনি ডিউটি অফিসার ছিলেন চাকদা থানার, উনি তখন মণ্ডলবাবু বলে যে ফিল্ড অফিসার ছিলেন, তো উনি বললেন যে আপনি চলে যান ওই মেয়েটির বাড়িতে, মণ্ডলবাবু যাচ্ছে। আমি বললাম, যাচ্ছে না, ভিজিট করতে হবে, কারণ এই ধরনের ঘটনাতে পঞ্চনামা যে বিষয়টা থাকে, পঞ্চনামা ইজ দ্য মাস্ট ইম্পর্টেন্ট। আর মেয়েটির কোনো পঞ্চনামা হয়নি, কিচ্ছু হয়নি। তো তারপরে আমি সেইখান থেকে, আমি মেয়েটির বাড়ি জানি না, কিচ্ছু জানি না। তো সেইখান থেকে আমি মেয়েটিকে কন্ট্যাক্ট করি। মেয়েটি বলে, হ্যাঁ এইরকম অ্যাড্রেস আছে, এইভাবে আসতে হবে। মানে চাকদা থানার থেকে বিষ্ণুপুর বাজার থেকেও
ওখান থেকে আবার ভেতরে মানে মথুরগাছি বলা হয় ওটাকে, মথুরগাছি। চাকদার থেকে বিষ্ণুপুর বাজার থেকে মথুরগাছি। তার মানে না না করে হলেও আমি যদি মানে একটা আইডিয়াও করি, মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার দূরে চাকদা থানার থেকে, বেশি হবে। আমি এটা তো কম বললাম, বেশি হবে। তো যথারীতি যে আমাকে অ্যাড্রেস দিয়েছে আমি সেই অ্যাড্রেসে পৌঁছাই। ওখানে আমার আরও 2টো লেডিস থাকে চাকদার। আপনারা সেই ভিডিওটা অনেকবার দেখেছেন। আজকে সেই একটা দিন এসছে, সেই একটা খবর এসছে, যার জন্য আজকে এই লাইভটা আমি করছি, কথাটা আপনাদের সামনে তুলে ধরছি। তো যখন আমি যাই বোনটির কাছে, আমি দেখি, আমি তখন গিয়ে তাকে দেখি একদমই মানে বলে না খুব গ্রাম থেকে উঠে আসা, সেই গ্রামে মথুরগাছির ওখানে একটা ক্লাব আছে, মানে বেশ নাম করা ক্লাব। সেই ক্লাবের পাশেই বোনটির বাড়ি। তো সেইখানে আমি যাই, মেয়েটিকে আমি দেখি। দেখার পর তো আমার নিজের শরীর শিউরে ওঠে, সারা শরীরে কামড়ের দাগ। সেই দৃশ্য দেখার মতো নেই। সারা শরীরে কামড়ের দাগ, পুরো থাই নিতম্বা বলে না, যে সমস্ত পাগুলো, ছাতি ফাতি, বুক টুক, মানে কোনো জায়গা বাদ নেই। তাকে এমনভাবে ধরে কামড়ানো হয়েছে, সারা শরীরে কামড়িয়ে মাংস উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই অবস্থায় কি করেছে, শুধুমাত্র জিডি করে তাকে ছেড়ে দিয়েছিল। কোনো ন্যায় বিচার নেই, কোনো ট্রিটমেন্ট নেই, কিচ্ছু নেই। তারপরে আমি অফিসারের নাম্বারটা আমার কাছে চলে আসে, অফিসারকে আমি কন্টিনিউ ফোন করি। প্রায় অফিসার 2-2.5 ঘন্টা পর উনি পৌঁছান, কারণ স্বাভাবিক কথা উনি কোথাও ছিলেন ফিল্ডে, আর অনেকটা দূর। 2-2.5 ঘন্টা পর অফিসার পৌঁছান। অফিসার সমস্ত কিছু দেখেন, আপনারা দেখবেন সেই ভিডিওটা আমার ইউটিউবে দেওয়া রয়েছে। আজকের কিছু স্ক্রিনশট নিয়ে আমি আমার ফেসবুকে দিয়েছি, পারলে আপনারা দেখে নেবেন। ব্যাপারটা বুঝতে হবে, ঘটনাটা বুঝতে হবে, ঘটনার গুরুত্বটা অবশ্যই কিন্তু বুঝতে হবে। তারপরে যখন এই মণ্ডলবাবু অফিসার পৌঁছলেন, আমি বললাম স্যার ইমিডিয়েটলি অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, আর মেয়েটি কিন্তু এসসি, মতলব মেয়েটি কিন্তু শিডিউল কাস্ট, এটা সবসময় মাথায় রাখতে হবে। অত্যাচারের, যার সাথে অত্যাচার হয়, আমি মনে করি তার কোনো জাতি ধর্ম থাকা উচিত নয়, এটা অবশ্যই। কিন্তু যখন আমরা আইনের কাছে যাব, ধারা লাগাবার ব্যাপারে যাব, যখন কলমগুলো আমরা চালাতে বলবো যে এইভাবে চালানো যায়, তখন অবশ্যই কিন্তু আমরা সেটা দেখি। তখন কিন্তু জাতি, কাস্ট অবশ্যই আমি দেখি, অবশ্যই আমি এটা দেখি। অবশ্যই মানুষ, সবার আগে মানুষ সত্য, কিন্তু তার মধ্যেও কিন্তু এই বিষয়টা কিন্তু নজর রাখতেই হয়। তো তারপরে কি হলো, তখন আমি অফিসারকে বললাম স্যার ধ্যান করবেন, মেয়েটি কিন্তু আমাদেরই শিডিউল কাস্টের মেয়ে। তো যাই হোক, অফিসার বললেন আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে বড়বাবুকে সমস্ত রিপোর্ট দিচ্ছি। ঠিক আছে, চলে গেলেন। চলে যাওয়ার পর আমি মেয়েটাকে নিয়ে গিয়ে সেই সময় হসপিটালে ওখানে অ্যাডমিট করার পরে মেয়েটি 2 দিন ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে, তারপরে যখন মেয়েটাকে আমি একটু সুস্থ করাই, এবং আমি কিন্তু সমস্ত ভিডিও কপি, ফটোস কপি, সব পুলিশ যে গেছে তার ভিডিও, সমস্ত কিছু দেখবেন আমার ইউটিউবে কিন্তু আজও দেওয়া রয়েছে। 2022 সালের ঘটনা সমস্ত কিন্তু আমি কালেক্ট করি। আমার একটা জিনিস রয়েছে, আমি যখন কারোর কাজ নেব, তার কাছে কি ডকুমেন্টস আছে জানি, আমিও কিন্তু এক্সট্রা করে ডকুমেন্টস আমার কাছে জমা রেখে দিই। তো আমি সমস্ত ডকুমেন্টস কালেক্ট করবার পর এইবার আমি বেরোই বিষয়টার তদন্ত করতে। আমি কিন্তু সমস্ত কেসের আমি ঘটনার কিন্তু আমি নিজে কিন্তু খুঁজে সমস্ত রকম কিন্তু অনুসন্ধান বা ইনকোয়ারি আমি নিজে কিন্তু করি। যা প্রমাণ, যেটা সত্য বা মিথ্যা, সব কিছু কিন্তু তুলে আনি। তখন আমি ইনকোয়ারি করি যে কার সাথে কি হয়েছে। যখন আমি ঘটনাটা জানতে পারি, যারা ওই মেয়েটিকে অ্যাটাক করেছে সেই বাড়িরই একটি রিলেটিভ সেই চাকদা থানাতে পুলিশে কাজ করে। আচ্ছা, এইবার ঘটনাটা হয়ে গেল, জিডি তো হয়েছে, কেসটা করানো হয়ে গেল অসম্ভব। ঠিক আছে, কেসটা করানো হয়ে গেল অসম্ভব। মেয়েটি কিন্তু বেশ গরিব, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশেও দাঁড়ানো। চাকদা পুলিশ স্টেশনের বাইরে আমি ফটোটা নিয়েছিলাম সেদিন, সালটা 2022।
যখন আমি ইনকোয়ারি করি জানতে পারি, তখন জানতে পারি যে যারা এই মেয়েটির উপর অত্যাচার করেছে তাদেরই একজন রিলেটিভ চাকদা থানারই পুলিশে চাকরি করে। যাই হোক, মেয়েটি হসপিটালে অ্যাডমিট থাকে, আমি রিসরাতে চলে আসি। আমি রোজ চাকদা থানায় যেতাম, সকালবেলা 7টার সময় বাড়ির থেকে বেরোতাম, 10টা বা 11টার মধ্যে চাকদা থানায় আমি পৌঁছে যেতাম। আবার ওখান থেকে 4টে-5টার সময় আমি চাকদা থানার থেকে বেরোতাম। রোজ মেয়েটির জন্য গেছি। হ্যাঁ, চাকদা থানার বিষ্ণুপুর বাজার থেকেও দুজন বোন আমার সেই সময় সাথে ছিলেন, তারাও সাথ দিচ্ছিলেন। তো রোজ আমরা থানায় গেছি। কেসটা কিছুতেই আর ওটাতে রেজিস্টার হচ্ছে না। তারপরে বড়বাবুর সান্নিধ্যে, বড়বাবু পর্যন্ত আমাদেরকে তখন মানে যেতে দেওয়া হচ্ছিল না। তখন মেয়েটিকে নিয়ে আমি ওই অবস্থায় ওইখানে ওই পরিস্থিতিতে ধর্নাতে বসি। অফিসারদের সাথে অনেক আমার তুতু ম্যায় হয়ে যায়, অনেক বাকরুদ্ধ হয়, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। আমি তখন নানা রূপ আমি তখন রাইটিং করতে থাকি। পুরো বিষয়টা ঘুরিয়ে আমি তখন অ্যাট্রোসিটি অ্যাক্টে কেস করাবার জন্য প্রেশার দিতে থাকি। এইবার কি হয়, অ্যাট্রোসিটি অ্যাক্টে কেস করানো, স্থানীয় থানার এটা অথরিটি নেই, এটা ডিসিপি বা পুলিশ কমিশনারের মাধ্যমেই এটা অ্যাট্রোসিটি অ্যাক্টে কেসটা হয়। তো যাই হোক, সে বিষয়গুলো তো আমি জানি। তো আমি তখন বড়বাবুর সাথে ফোনে আমাকে কথা বলানো হলো। ভাবুন কি অবস্থা, মানে বড়বাবুর সাথে কোনো রকম দেখা করাবেই না। তো যাই হোক, আমি তো জিদ, আমি ছাড়বো না। তো বড়বাবুর সাথে আমাকে ফোনে কথা বলানো হলো। আমি বললাম, স্যার এই ঘটনা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বড়বাবু বললেন আমি কিছুই জানি না এই ব্যাপার, আপনারা আসুন, কেবিনে আসুন, এসে কথা বলুন। সেই সময় আমরা যাই, বড়বাবুর সাথে কথা বলি, মেয়েটিকে সামনে দেখাই যে এই ঘটনা, এই ব্যাপার। সেই সময় চাকদা থানার বড়বাবুর অর্ডারে ভীষণভাবে, খুব সুন্দরভাবে কেস রেজিস্টার হয়, কেসটি রেজিস্টার হয়, কেসটা মান্যতা পায় এবং মেয়েটিকে সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয় যে তুমি ন্যায় পাবে। কিন্তু তখন কি হলো, কিছু মানুষ মেয়েটিকে কান ভরকানো শুরু করলো। ঠিক আছে, কানে বিষ ঢালা বলে না, বিষ ঢালা শুরু করলো। তুমি কাকে ধরেছো, কি ধরেছো, কোনো ন্যায় পাবে না, এই পাবে না, ওই পাবে না। যেহেতু যারাই মেয়েটির ওপর অত্যাচার চালিয়েছিল তারা কিন্তু, আমি বারবার বলছি, তারা কিন্তু তাদের একজন রিলেটিভ কিন্তু পুলিশে চাকরি করতেন। তো নানা রূপে ওকে কান ভাঙানো হলো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়েটি একটাই কথা বলতো, ম্যাডাম আমার জন্য কিছু না কিছু করবে, যে আমার জন্য এতটা দৌড়ে আসতে পেরেছে, ম্যাডাম আমার জন্য কিছু না কিছু করবে। আপনাদের আরও একটা আমি বলি, কন্টিনিউ সেই সময়টা খুব রোদ্দুর, খুব গরম সেই সময়। রোজ রিক্সার থেকে চাকদায় যেতে যেতে আমি নিজেও সেই সময় একরকম অসুস্থ হয়ে পড়ি। ঠিক আছে, এত রোদ্দুরের চাপ, আর 3 ঘন্টা 4 ঘন্টা যেতে জার্নি, আবার আসতে 3-4 ঘন্টা, মানে 6-7 ঘন্টা খালি ট্রেনের জার্নিটা। তো সেই কারণে আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়ি। তো তারপরে নানা রূপ ফোন আসে, ধমকির ফোন আসে, থ্রেট ফোন আসে, গালিগালাজের ফোন আসে, আমাকে উল্টো কেসে ফাঁসিয়ে দেবে, হ্যান ত্যান, অনেক রকমভাবে আমাকে ফোন আসে। এবার যত তারা আমাকে ফোন করে, আমার থেকে খালি তারা গালিই পায়, আমি গালি দিয়ে তাদের সাথে কথা বলি, আমি উত্তেজনা হয়ে কথা বলি, কারণ কোনোরূপ আমি তাদের কথা শুনতে রাজি নই। তারপর তারা মেয়েটিকে গিয়ে কানে বিষ ঢালে, তুমি কেন ওনার কাছে গেছো, আমরা তো সবাই আছি, উনি কতদিন তোমাকে দেখবে, আমরাই দেখবো, তারপরে তোমার কি হবে, এমন অনেকভাবে মেয়েটিকে কিন্তু নানা রূপে কিন্তু ইসে করে। তারপরে কি মেয়েটি কিন্তু একটি উত্তর দিত, ম্যাডাম, ও কিন্তু আমাকে আজও পর্যন্ত দিদি বলে না, আজকেও ফোন করেছে, তো তখনও বলছে ম্যাডাম বলেই কথা বলে। ম্যাডাম আছে, ম্যাডাম যখন এতটা আমার জন্য করতে পেরেছে, আমি ম্যাডামকে ছাড়া কাউকে চিনি না, এই যে তার একটাই উত্তর। তখনও আমাকে বললো, দিদি সত্যি কি ও অ্যারেস্ট হবে না? আমি বললাম তাকে, আমি চাই না এই পার্টি এখন অ্যারেস্ট হোক, কারণ অ্যারেস্ট হওয়া মানেই, অ্যারেস্ট তো হবে না, ও খালি দেখানোর জন্য অ্যারেস্ট হবে, ওর বেল নিয়ে নেবে, কোনো কায়দা কৌশলে বেল নিয়ে নেবে। আমরা চাই ম্যাটারটা মুভ করুক কোর্টে। তো বললো কি করে কি হবে, তখন আমি অনেক কিছু তাকে প্রসেস করিয়ে দিই, যাতে ফার্স্ট কোর্টে যেন ম্যাটারটা চলে। সেই কারণে আমি কিন্তু সমস্ত রকম তাকে পুলিশের মাধ্যম ধরে, এবং আমি যে ললিতা ম্যাডাম ছিলেন ওনাকেই আমরা কেস আয়ো হিসাবে চেয়েছিলাম এবং পেয়েছিলাম।
প্রচণ্ড সহযোগিতা করেছিলেন ললিতা ম্যাডাম। প্রথম দিকে যেটা চাকদা থানার আমরা সহযোগিতা পাচ্ছিলাম না, কিন্তু তারপরে যে চাকদা থানার সহযোগিতাটা পেয়েছি সেটা মানে কল্পনীয় একেবারে সহযোগিতা। তো ললিতা ম্যাডাম এই কেসের আয়ও ছিলেন সেই সময়। ললিতা ম্যাডামের কাছে আমি পুরো দায়িত্ব দিই এই মেয়েটির যদি কোনো রূপ কিছু হয় তাহলে কিন্তু মানে বলে না যে একরকম আমার চেয়ে খারাপ কেউ হবে না, এইরকম একটা বিষয় আমি সামনে আসে, তখন ললিতা ম্যাডামও এই মেয়েটিকে বোঝায় যে ম্যাডাম আছেন, আমরা সবাই আছি, তুমি চিন্তা করো না। তো এ বারবার খালি একটু ভেঙে পড়েছিল, ম্যাডাম কিছু হবে না, ম্যাডাম ওর কি জেল হবে না? আমি বললাম না, জেলে পাঠাবো না, একে আমি কোর্টের মাধ্যমে কি করতে হয় আমি পাঠাবো, তবে আমরা চাই কেসটা খুব তাড়াতাড়ি ফাস্ট কোর্টে উঠুক। তো আমি সমস্ত রকম অ্যাপ্লিকেশন করে ওকে বুঝিয়ে দিই, সমস্ত রকম প্রসেস যেগুলো করার করিয়ে দিই। 2022-এ এপ্রিল মে মাসের দিকের ঘটনা, আজকে 2024 আগস্ট মাস, আজ 2024 আগস্ট মাস, কেসটা আজ কল্যাণী হাইকোর্টে বোর্ডে উঠেছে। 22 তারিখে ডেট আছে। আজকে হঠাৎ আমার মোবাইলে এই বোনটির ফোন বেজে ওঠে। ফোন করেই সে মানে আনন্দে হোক বা আশায় বলে না, আশা যেটা করে রেখেছিল সেই আশাটা মানে কাছে আসলে তখন যেরকম একটা আওয়াজ, সে কেঁদে দেয় একরকম আর বলে ম্যাডাম এরকম এরকম ব্যাপার, এরকম নোটিশ এসছে। আমি বললাম তুমি আগে আমাকে নোটিশটা পাঠাও, আমি দেখি। নোটিশটা সে আমাকে পাঠায়, পাঠাবার পরে আমি সেই নোটিশটা দেখি, বলে ম্যাডাম এরকম 22 তারিখে কোর্টের ডেট আছে, কি করে কি করতে হবে। তো জানে না যে আমি এখন এখানে আছি। আমি বললাম আমি বাংলাতেই আছি, আমি তোমার সাথে 22 তারিখে কল্যাণী কোর্টে উঠবো, আমি তোমার সাথে কোর্টে উঠবো। এই দিনটাই তো আমরা দেখতে চেয়েছিলাম যে অপরাধী যত বড় অপরাধ করেছে তার শাস্তিটাও ঠিক ততটাই বড় হবে। কিন্তু আজকে একটা কথা আমি যেটা বলতে চাই আপনাদের সামনে, কথাটা হচ্ছে এই, বিশ্বাস করতে হবে। বিশ্বাস যে করেছে তাকে কোনো দিন আমি ঠকতে বা হারতে দিইনি। এই মেয়েটিকে আমি তো আজকে দেখুন, আমি আজকে কথাটা আপনাদেরকে জানালাম, 10 মিনিটে কথাটা শেষ হয়ে গেল, কিন্তু যখন এই ঘটনাগুলো চলছিল সেটা 10 মিনিটের ঘটনা নয়। আপনারা কল্পনা করতে পারবেন না সেই সময় আমাকে কিভাবে থ্রেট আসছিল, কিভাবে ধমকি আসছিল, এবং রোলিং পার্টির থেকে পর্যন্ত আমাকে ওই সময় ধমকি দেওয়া হয়েছে, আমাকে নানা রূপ ধমকি দেওয়া হয়েছে, আমাকে গালিগালাজ করা হয়েছে, কিভাবে আমাকে ওই সময় আমাকে অত্যাচার করা হয়েছে, ফোনের মাধ্যমে অত্যাচার করা হয়েছে, কল্পনা করতে পারবেন না, যাতে আমি মেয়েটির থেকে সরে যাই। ঠিক আছে, এবং মেয়েটিকে আমাকে একদিকে ধমকি তারা দিত, গালিগালাজ দিত, অন্যদিকে মেয়েটিকে কিন্তু কানে বিষ ঢালতো যে তুমি কাকে ধরেছো, সরে যাও, দেখো তো কিছুই তো সে করতে পারেনি, ওই তার তো কিছু জেল হয়নি। আমি বারবার বলেছিলাম আমরা ম্যাটারটা কোর্টে মুভ করব, কাউকে এই ঠুনকা অ্যারেস্ট করার নামে কিচ্ছু হবে না, এখান থেকে যাবে সে ওদিক থেকে বেল নিয়ে চলে আসবে, আর যে কলম লেগেছে, যে ধারা লেগেছে তাকে সে এমনি সে বেল নিতেই হবে তাকে। ঠিক আছে, তো এই অ্যারেস্ট প্রক্রিয়াটার মধ্যে আমি মনে করি না কোনো দম আছে, কারণ পুলিশ মানে যদি সহযোগিতা করে তাহলে এনি টাইম এনি আওয়ার এনি অবস্থাতে বেল হয়ে যাবে। তাহলে এই অ্যারেস্ট প্রক্রিয়ার পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই। আমাদের যেটা দৌড়তে হবে সেটা হচ্ছে কোর্টে আমাদের ম্যাটারটা কত জলদি বোর্ডে উঠবে। আপনারা কল্পনা করুন তো, 2022-এ মে মাসের ঘটনা আর 2024 আগস্ট মাসে এত তাড়াতাড়ি কোনো কেস বোর্ডে ওঠে? কিন্তু এই ম্যাটারটা কিন্তু বোর্ডে উঠেছে। 22 তারিখে আপনারা দেখবেন আমি এই বোনটির সাথে কল্যাণী কোর্টে রয়েছি। কথা হচ্ছে এইবার যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, দীর্ঘ 22 বছর কোর্ট, পুলিশ, আইন, উকিল, কোর্ট এই খালি করেছি, পিটিশন, রাইটিং, অভিযোগপত্র এই খালি করে গেছি। অতএব আমার কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু আমার অভিজ্ঞতা আছে কাজের। আমার কাছে যখন আপনি এসে পড়েছেন, বিশ্বাস রাখবেন আমি যদি আপনার কাজটাকে সঠিক পাই
তাহলে সেই কাজকে আমার হাত থেকে নিষ্ফল বা বিফল কেউ করতে পারবে না। যত দূর আমি দৌড়বো আর আমি দৌড়বো। আপনারা সেই সময় জানেন না, আমার সেই ফেসবুকটা তো রিপোর্ট মেরে বন্ধ করে দেওয়া হলো। সেই সময় আমি ফেসবুকে ভোর 4টের সময় উঠে উঠে পর্যন্ত লাইভ করতাম, শুধু এই বিষয়টার উপরে তুলে ধরতাম। আর আমি সেই সময় কিন্তু সম্পূর্ণরূপে বলেছিলাম, যারা আজকে এরকম করছিস তারা একটাও কিন্তু ছাড় পাবি না, কারণ 1-1.5 বছরের মধ্যেই কিন্তু এই ঘটনা কোর্টে মুখ করবে। আর এই মেয়েটির জন্য কিন্তু যে পিপি দেওয়া হবে, কারণ যেহেতু মেয়েটি কেস করেছে তাই সেই মেয়েটি পিপি পাবে। মেয়েটির পিপি যেই পিপিকে দেওয়া হবে সেই পিপিকে কিন্তু আমি ফলো আপে রাখবো, মানে এই বিষয়টার উপরে আমি ফলো আপ করবো, যাতে সেই অপরাধীরা শাস্তি পায়। আপনারা কল্পনা করতে পারবেন না কিভাবে মেয়েটিকে অত্যাচার করা হয়েছিল, কি কামড়িয়ে সারা শরীরের মাংস উঠিয়ে নেওয়া হয়েছিল। এবং পর্যাপ্ত পরিমাণে মেয়েটির কাছে যেরকম প্রমাণপত্র আছে, সেই ঘটনা সেই বিষয় ধরে সমস্ত প্রমাণপত্র কিন্তু আমিও কিন্তু এক সেট রেখে দিয়েছি। কেস বুঝে কিন্তু আমি সমস্ত রকম ডকুমেন্টস আমি একদম সাইড করে রাখি, কারণ কোন ভিকটিমের কোন ডকুমেন্টস কোন সময় প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না। তো আমি সমস্ত রকম কিন্তু ডকুমেন্টস কিন্তু আমি রেখে দিয়েছি। তো এটা হচ্ছে বিষয়। আমি ওই পেপারটা দেখছি, ভালো করে পেপারটা ওঠেনি, কারণ এটা না হালকা হালকা জেরক্স এসছে। জেরক্সটা আমি করে আমি ওর থেকে হোয়াটসঅ্যাপ নিয়ে আমি জেরক্স করে আমি পেপারটা বের করেছি, কিন্তু এটা আসেনি ভালো করে, পুরো কালো কালো হালকা হালকা এসছে, সেটাই দেখছি। ডেটটা দেখা যাচ্ছে আর থানাটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। মাত্র 1.5 বছরের মাথায়, মাত্র একরকম 1.5 বছরই হবে, 22 থেকে 23, হ্যাঁ 1.5 বছর, 1.5 বছরের মাথায় কিন্তু এই রকম একটি কেস কিন্তু কল্যাণী কোর্টের বোর্ডে কিন্তু উঠলো। তো এইবার দেখা যাক, দেখুন বোর্ডে যখন উঠে গেছে হার্ডলি 6 মাস চলবে কেসটা, হার্ডলি 6 মাস। প্রথমেই কিন্তু ওর যে আছে গবাইটা নেওয়া হবে, যে ভিকটিম, সেই ভিকটিমের গবাই নেওয়া হবে, তারপরে উইটনেসদের ডাকা হবে, এরকম পার্ট বাই পার্ট আছে। কিন্তু আমি মনে করি 6 মাস বা 1 বছর, হার্ডলি 1 বছরের মধ্যে কিন্তু এটার নিষ্পত্তি হয়ে যাবে এবং একটা রেজাল্ট আসবে। তো আমি পুরো রেজাল্টটাকে পুরো ফলো করব, পুরো ফলো আপ করবো। আর ধন্যবাদ আমি তার সাথে এই বোনটিকেও দেব, যে একটা বিশ্বাস রেখেছিল। এত কিছুর পরেও বোনটি কিন্তু বিশ্বাস রেখেছিল যে ম্যাডাম আছে, ম্যাডাম কিছু একটা করবে। আমি ওকে মুম্বাই থাকতেও বলেছিলাম, যদি ম্যাটার কোর্টে ওঠে, তোমার যদি কোর্টে যাওয়ার খরচাও না থাকে আমি দেব তোমাকে, কিন্তু তবু তুমি বিশ্বাস রাখো, তুমি জাস্টিস পাবে। কারণ আমি যে প্রসেস তোমাকে করে দিয়ে গেলাম, এই প্রসেসকে খণ্ডন করবে কারোর বাপের দম নেই। আমি সেদিন তাকে বলেছিলাম, তুমি খালি বিশ্বাস রাখো, আর যে বিশ্বাস তুমি রেখেছো জাস্টিস তুমি পাবে। ও একটাই কথা বলতো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। আর এমনভাবে করে দিয়েছি। এবং আরও একটা আপনাদের কথা বলি, বোনটির হাজব্যান্ড পরে ব্যাঙ্গালোরে জব পায়, চলে যায়। তো আমাকে তখন সে ফোন করে, দিদি এরকম আমার স্বামী তো জব পেয়েছে, চলে যাবে, যেতে দাও, কোনো অসুবিধা না। বলে আমি একা কী করে থাকবো যদি আবার অত্যাচার। আমি একদম কেউ তোমাকে টাচ করবে না, কেউ তোমাকে ছোবে না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, নেক্সট টাইম কিছু হবে না, কারণ পুলিশ কাজ করছে। তো চাকদা, আমি সবসময় বলি না, চাকদা থানা আমি প্রচণ্ড কপারেট পেয়েছি, এটা একদম বাস্তব কথা। চাকদা থানাতে আমি আরও কাজ করেছি, প্রচুর কাজ করেছি, দেখবেন সেই সমস্ত কাজগুলো যখন ধীরে ধীরে আসবে। আর কাজ বুঝে কিন্তু আমি সমস্ত, মানে কাজ নয় সরি, ঘটনা বুঝে আমি কিন্তু সেই কেসগুলোকে কিন্তু আমি নিয়ে চলে গেছি সাথে সাথে কোর্টে। কারণ ক্রাইম মারাত্মক, সেখানে শুধু একটি অ্যারেস্ট প্রক্রিয়াতে এই ক্রাইমের কোনো বর্ণনা হয় না। হ্যাঁ, সেই ক্রাইমের কোনো বর্ণনা হয় না। এটাকে একদম জমিনি স্তরে লড়তে হবে, জমিনি স্তরে ডকুমেন্টস কালেক্ট করতে হবে এবং জমিনি স্তরে বিষয়টা ফলো আপ করে ফাইনালি একটা সাজার ব্যবস্থা করতে হবে। আর সেটার জন্য দেখুন, সাজা দেওয়ার জন্য আমি কেউ নই, আমরা কেউ নই, কেউ সাজা দিতে পারে না। সাজা দেওয়ার অধিকার যদি থাকে তাহলে কিন্তু একমাত্র সেটা আছে কোর্টের।
পুলিশও সাজা দিতে পারে না, পুলিশও প্রসেসটা কমপ্লিট করে কোর্টের সামনে নিয়ে আসতে পারে। সাজা দেওয়ার অধিকার, সাজা দেওয়ার কলম, সাজা দেওয়ার মান্যতা কেসের ওপরে, ক্রাইমের ওপরে যদি একমাত্র কারোর থেকে থাকে। হ্যাঁ, আমি দেখছি সম্পূর্ণ, আমি দেখছি। আমি লাইভটা থেকে একটু বেরিয়ে নিই, আমি এক্ষুনি বেরিয়ে যাবো, আমার প্রচুর কাজ, আজকেও সারাদিন প্রচুর কাজ ছিল, কালকেও আমার অনেক, আমি ব্যস্তের মধ্যে থাকবো। আমি দেখছি, আমি লাইভটা থেকে বেরিয়ে আমি নিশ্চয়ই দেখবো। তো সাজা দেওয়ার বিষয় ক্রাইমের ওপরে, সেটা যদি একমাত্র কারোর অধিকার থাকে সেটা কোর্টের, তো সেই কারণে ওই ঠুনকো একটু অ্যারেস্ট হবে বলে সে অ্যারেস্টের পিছনে দৌড়ালাম, অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে, লেকিন ওটা ক্ষণিকের। কিন্তু আমরা যদি পুরো প্রসেসটা গুছিয়ে, প্রসেসটা বুঝে কোর্টের দিকে মুভ করি, কেসটা যদি ফাস্ট ওঠাবার চেষ্টা করি বোর্ডে, তাহলে সেটা সবচেয়ে বেনিফিট। এবং এই যে কেস ওঠাবার আর কেস হওয়ার মাঝখানে যে সময়, সেই সময়টা ক্রিমিনালসদের ঘুম কেড়ে নেওয়ার মতন সময়, ঘুম কেড়ে নেওয়ার মতন সময়। কখন কি হয়, কখন কি হয়, কখন কি হয়। ঠিক আছে, বিশ্বাস রাখবেন, জমিনি স্তরে কাজ করি, বিশ্বাসই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বিশ্বাস রাখবেন, একবার বলে না মাটি ভেদ করে বীজ উখড়ে নিয়ে এসে ডকুমেন্টস কোর্টে সাবমিট করি আমি। তো অতএব বিশ্বাস রাখবেন। আমি বললাম না, এই বোনটির জন্য রাত 4টের সময়, 4টের সময় আমি উঠে লাইভ করতাম। ঠিক আছে, আমার মানে আমি এত রোদ্রে সেই সময় রিসরাত থেকে কন্টিনিউ চাকদা থানায় গেছি, আমার নিজের শরীর পর্যন্ত সেই সময় ফুলে গেছে। এমন এক সময় গেছে আমার জুতো ছিঁড়ে গেছে, সেই জুতো ফেলে দিয়ে রাস্তায় সেই খালি পায়ে চাকদা থানায় গিয়েছি। তখন কিছু দেখার মতন অস্তিত্ব নেই, কোনো কিছু দেখার মতন, ভাববার মতন আমার তখন ছিল না। আমার তখন একটাই মাথার মধ্যে শুধুই চলছিল, এই মেয়েটিকে যেভাবে হোক জাস্টিস দেওয়াতে হবে হবে হবে, এবং মেয়েটিকে একটা নিরাপরাধ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, আমি বারবার বলছি, চাকদা থানার বড়বাবু ওই সময় প্রচণ্ড হেল্প করেছিলেন। ললিতা ম্যাডাম, যিনি এই কেসের আয়ু ছিলেন, প্রচণ্ড হেল্প করেছিলেন। ললিতা ম্যাডাম অত দূর থেকে, সেই চাকদা থানার থেকে মথুর গাছি বাজার কত দূর, সেখানে গাড়ি নিয়ে গিয়ে পর্যন্ত বোনটিকে দেখে আসতেন। কমসে কম 2 মাসে একবার করে গিয়ে দেখে আসতেন। মানে এমনভাবে তারা বিষয়টার উপরে ফলো আপ করেছিল। ঠিক আছে, তো এরকম ব্যাপার, এরকম বিষয় অনেকে সেই দিন হাসাহাসি করেছিল, অনেকে সেদিন বোনটির কান ভাঙিয়েছিল, অনেকে সেদিন আমাকে অনেক গালি দিয়েছে, নোংরা ভাষায় গালি দিয়েছে, আমাকে নানারূপ কেসে ফাঁসিয়ে দেবে, আমাকে এই করবে, ওই অনেক কিছু বলেছিল। আজকে সময় এসেছে রাইট বদলা নেব, তবে ফিজিক্যালি নয়, আইনের মাধ্যমে বোনটিকে জাস্টিস পাইয়ে। তো 22 তারিখে আমি থাকবো বোনটির সাথে কল্যাণী কোর্টে। আপনারা দেখবেন এবং পুরো বিষয়টার ওপর নজর রাখবেন যে কিভাবে আমি মেয়েটিকে জাস্টিস দেওয়াচ্ছি। ঠিক আছে, পুরো ফলো আপ করবো, পিপির সাথে দাঁড়িয়ে আমি পুরো বিষয়টা ফলো আপ করবো। এবং আমি নিজে আমার জয় ভীম মহিলা সংস্থার লেটার হেডে আমি কোর্টকে সমস্ত বিষয়টা জানাবো, যে এই ঘটনাটা আমি দেখভাল করছিলাম, আমার তদারকিতে ছিল, আমি সমস্ত ডকুমেন্টস কালেক্ট করি, এবং আমি কি পরিস্থিতিতে বোনটিকে সেখানে দেখি, এবং কি পরিস্থিতির, ভয়ঙ্কর পরিস্থিতিতে এই মেয়েটিকে ফেলে রাখা হয়েছিল অত্যাচার করে, সমস্ত বিষয় আমি জানিয়ে নিবেদনপত্র বলতে পারি, ওটা নিবেদনপত্র আমি কোর্টকে দেব। কারণ আমার একটি রেজিস্টার সংস্থা, আমি মনে করি সেই সংস্থার নিশ্চয়ই মান্যতা কোর্টে আছে। এবং আমি শুধু এই বোনটির ক্ষেত্রে নয়, এরকম বহু ভিকটিমদের জন্য আমি রাইটিং করে কোর্টে জমা দিয়েছি। তবে কেসের অনেক দিক থাকে, কেসের অনেক মানে কি বলে সাইড থাকে, সেই সাইডগুলো বুঝতে হয়। সেই সাইডগুলো না বুঝে কাজ করা যায় না। শুধু আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, ঠিক করে দেখাতে পারবো না, কারণ কি একদম এটা দেখা যাচ্ছে না, মানে তারিখটা একদম আসেইনি, পরিষ্কারই নেই, একদম ক্লিয়ারই নেই, একদম ওঠেই নি এটা। তো এই হচ্ছে ব্যাপার। 22 তারিখ আমি থাকবো কল্যাণী কোর্টে এই বোনটির সাথে।
হ্যাঁ, অনেকে অনেকে আপনারা হয়তো বলবেন যে উকিলদের ওপরে বিশ্বাস নেই, ভরসা নেই। এরকম ব্যাপার নয়, এরকম ব্যাপার নয়। আমি প্রচুর আইনজীবীদের সাথে কাজ করেছি, প্রচুর আইনজীবীদের সাথে ভিকটিমদের নিয়ে আলোচনা করেছি। কোথাও আমি কোনো আইনজীবীকে দেখিনি যে তারা মানে কি বলবো কাজে ঢিলা দিয়ে দিয়েছে বা যেটা মানুষ বলে আর কি, আমি কখনো দেখিনি। সবসময় আইনজীবীদের আমি পেয়েছি অনেস্টলি তারা কাজ করেছে, আমি ফলো আপ করেছি, আমি পুরো বিষয়টা ফলো আপ করেছি। এবং আমি কোথাও কোনো পুলিশ প্রশাসনকেও দেখিনি যে আমি কাজ নিয়ে গেছি সেই কাজটা হয়নি। হ্যাঁ, একটু আপ ডাউন হয়েছে, আপ ডাউন হয়েছে, আগে পিছে হয়েছে, ঘুরিয়েছে। হ্যাঁ, ঘুরিয়েছে। আমি যেটা একবারে হয়ে যাওয়ার কাজ সেখানে আমি একবারের জায়গায় 10 বার গেছি। পুরো 1 মাস ধরে কন্টিনিউ গেছি, 15 দিন ধরে কন্টিনিউ আমি গেছি, এরকম হয়েছে। প্রথম প্রথম তারা ঘুরিয়েছে, কিন্তু সেই কাজ হয়নি এরকম নয়, ঘুরিয়েছে প্রচুর। আমি ঘুরতে ভালোবাসি, কত ঘোরাবে আমার খালি ঘোরাবেই তো, কিন্তু অ্যাটলিস্ট কি হবে, অ্যাটলিস্ট তো কেসটা করতেই হবে, অ্যাটলিস্ট তো কাজটা করতেই হবে। তো ঘোরানোটাকে আমি একটা আমার মনে করি যে এটা আমার একটা কি বলে পারফরমেন্স বলে না, ওটা আমার যে এটা ঠিক আছে চলছে হচ্ছে আমি আসছি কোনো কিন্তু ফাইনালি তো তাকে কাজটা করতেই হবে। সে ঘোরানো আমাকে ঘোরাচ্ছে বলে যে আমি বসে যাব সেটা তো নয়। সেটা যে ঘোরাচ্ছে সেও বুঝুক যে ঘোরানোর পরেও কিন্তু এই মেয়েটিকে থামানো যাবে না বা যায় না। আমাদের এর সাথে আমি আরও একটি বোনের নাম নেব। সেই সময় চাকদাহ থানার থেকে বোনটিও প্রচণ্ড সাপোর্ট দিচ্ছিল, সে হচ্ছে বর্ণালী দাস। বর্ণালী দাস খুব সেই সময় কপারেট করেছে আমাকে। সেই সময় আমি যখন আমি থানায় যেতে পারতাম না, বোনটি এই মেয়েটিকে নিয়ে যেত থানায়। বর্ণালী দাস, তাকেও আমি ধন্যবাদ জানাই আমার লাইভের মাধ্যমে। ও সোশ্যাল মিডিয়াতে নেই, কিন্তু আমি পৌঁছে দেবো ওর কাছে আজকের এই লাইভটা। বর্ণালী দাসও সেই সময় যথেষ্ট করেছিল এই বোনটির জন্য, যথেষ্ট। ঠিক আছে, তার সেই কারণে কিন্তু সেই মেয়েটি, সেই বর্ণালী দাসও কিন্তু অনেক রকম ধমকি খায়, অনেক কিছু খায়, অনেক রকম ব্যাপার থাকে। আর তখন তাকেও আমি প্রোটেকশন করি যে না, যে যা করছে করুক, তুমি স্টিল নাও দাঁড়িয়ে থাকো, তারপর দেখি। তো এই রকম বিষয়। আজকে 12:30 একটার সময় বোনটির ফোন এসছে যে দিদি এরকম কোর্টে ম্যাটার উঠেছে। আমি সত্যি বলি, আমি ভগবান মানি না, সত্যি আমি বলছি ভগবান মানি না, কারণ আমরা বাবা সাহেবের বিচারধারায় চলা মানুষ। কিন্তু কোথাও কোথাও বলে না একটা পজিটিভ এনার্জি কাজ করে। সত্যি আমি সেই তখন না, যখন এই ফোনটা এসছে, আমি সেই ফট করে সেই পুরনো কথা, পুরনো অতীতগুলো মনে পড়ে গেল, সেই গালিগুলো মনে পড়ে গেল। গালিগুলো যখন শুনছিলাম ফোনে, ধমকিগুলো শুনছিলাম, কি মারাত্মক রকমের ধমকি, কল্পনা করতে পারবেন না। হট করে যেন আমার সেইগুলো সব কানে বেজে উঠলো। আমি খালি ওপর দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমি ভাবলাম যে এটাকেই হয়তো বলে কৌশল, আর এটাকেই বলে কূটনীতি, আর এটাকেই বলে হয়তো রিয়েল ওয়ে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু মিলিয়ে কূটনীতি তো অবশ্যই অ্যাপ্লাই করেছিলাম, অনেক রকম কূটনীতি অ্যাপ্লাই করেছিলাম, ডকুমেন্টস কালেক্ট করেছিলাম। যারা অত্যাচার করেছিল তাদের এমনভাবে স্টিং অপারেশন করেছিলাম যে তাদের মুখ থেকে তাদেরই কথা সব বের করে ডকুমেন্টস কালেক্ট করেছি। তো এইরকম এরকম সমস্ত বিষয়। তো যখন ফোনটা আসে তখন যেন মনে হলো যে ব্যাক ডেটে ফিরে গেলাম, আর ব্যাক ডেটে ফিরে গিয়ে সমস্ত অতীতগুলো যেন জল জল করে একেবারে চোখের সামনে ভেসে উঠলো। যে এই তো মনে হলো যেন সেই দিনের কথা। আপনাদেরকে আমি এর আগে বহুবার বলেছি যে আমি চাকদা থানায় বহু কাজ করেছি, বহু কাজ করেছি, বহু কাজ করেছি। এই চাকদানাতার কাজের পরে আরও কাজ কোর্টের ম্যাটারগুলো উঠবে। বর্ধমানে আমি একটি কেস করিয়েছিলাম, সেই সময় তারা কেস করতে চাইছিল না, আমি জবরদস্তি তাদের কেস করিয়েছিলাম। কেস করো, ন্যায় যদি পেতে হয়, জাস্টিস যদি পেতে হয়, এই কেসের মাধ্যমে রিয়েল জাস্টিস পাবে। আমি আছি, আমি ফলো আপ করবো। এই কেসটার পিছনই আমার মনে হয় 2-4 মাস পরে বর্ধমানে যে কেসটা করেছিলাম ওটাও এবার কোর্টে ওঠার সময়। আর সব কটা কেস আমি ফার্স্ট কোর্টে করিয়েছিলাম, সব কটা। সে কারোর লেটার নিয়ে আসতে হোক বা উকিল ধরে হোক, যাই করে হোক, যেই প্রসেসে হোক, আমি সমস্তটাই কিন্তু ফার্স্ট কোর্টে করিয়েছিলাম। 1.5 থেকে 2 বছর মাত্র, তার মধ্যেই কিন্তু ম্যাটারগুলো সব কোর্টে ওঠে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা লক্ষ্য রাখবেন 22 তারিখ কল্যাণী কোর্টে বোনটির সাথে পৌঁছবো। কি হবে প্রথম দিন, তো দেখুন প্রথম দিন যেটা আছে না, প্রথম দিন ডাকি কিন্তু বোনটির স্টেটমেন্ট রেকর্ড হবে। বোনটিকে জজ সাহেব জিজ্ঞাসা করবেন কি হয়েছে না হয়েছে, তারপরে সেকেন্ড পার্টে উইটনেসদের ডাক করাবে। তো সেই উইটনেসেও কিন্তু আমি নিজে কোর্টে দাঁড়াবো।
হ্যাঁ, সে উইটনেসে, যাতে আমাকে সেই উইটনেসের পর্যায়ে রাখা হয়, সেই কারণেই আমি আমার লেটার হেডের রাইটিং দিয়ে একটি নিবেদন, দরখাস্ত যেটা বলা হয় নিবেদনপত্র, আমি কোর্টকে সাবমিট করব। কারণ আমি এই ঘটনাটা অনেক কাছ থেকে জানি কি হয়েছে, মানে ঘটনাটার সময় আমি হয়তো ছিলাম না, কিন্তু তারপরে বোনটি কি সাফার করেছে সেই সমস্ত, এবং কোর্ট থেকে বোনটিকে যেন মুআবজা দেওয়া হয় সেটারও আমি একটা অনুরোধ আবেদন কোর্টকে দেব, কারণ মেয়েটি একটি গরিব ঘর থেকে এবং আমাদের এসসি সম্প্রদায়। ঠিক আছে, আশা করলাম আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম, ফটোগুলো তুলে ধরেছি, ভিডিওগুলো আমার ইউটিউবে রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। যেদিন পুলিশ এসছে সেদিনকেরও ভিডিও আছে, মেয়েটি যখন এই যে জখমি অবস্থায় পড়ে রয়েছে সমস্ত ভিডিও রয়েছে, আপনারা গিয়ে আমার ইউটিউব লাইভে গিয়ে দেখে আসতে পারেন, জয় ভীম মহিলা সংস্থার ইউটিউব চ্যানেল, ওখানে গিয়ে দেখে আসতে পারেন। বাকি ছোট ছোট স্ক্রিনশট নিয়ে ফটোগুলো আমি দিয়েছি। আমার কাছেও আমি যথেষ্ট পরিমাণে ডকুমেন্টস কালেক্ট করে রেখেছিলাম, আজকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু বোনটির কাজে লাগবে জাস্টিস পেতে। দেখুন, আমি যেই কাজে, আমি যখন মনে করব যে এই কাজ আমি করব, এবং ভিকটিম যদি আমাকে সম্পূর্ণ সাপোর্ট দেয়, সাপোর্ট মানে কি, একটা লড়াইতে অনেক ওঠাপড়া থাকে, সাপোর্ট মানে শুধু সাথে থাকা নয়, সাপোর্ট মানে হচ্ছে সমস্ত লড়াইতে থাকতে হবে, আর যা বলবো তাই করতে হবে। আজকে কিন্তু এই বোনটি জাস্টিস পাচ্ছে শুধুমাত্র তার বিশ্বাস এবং অনেস্টলি সাপোর্টিংয়ের জন্য। কারণ যেভাবে বোনটিকে ধমকি দেওয়া হতো, যেভাবে বোনটিকে ভয় দেখানো হতো, যেইভাবে বোনটির কান ভরকানো হতো, অন্য কোনো মেয়ে হলে সরে যেত কবে, কিন্তু মেয়েটি একটি কথা বারবার বলেছে যে আমি ম্যাডামকে চিনি, ম্যাডাম যা করবে তাই। কিন্তু বোনটি কিন্তু আমাকে চিনত না, এবং আমি যেদিন প্রথম বোনটির বাড়ি যাই, আমি কিন্তু চাকদা থানার পুলিশ অফিসার মানে যেদিন আমি প্রথম গেলাম তারপরে কিন্তু পুলিশ অফিসারকে কিন্তু আমি ওখানে পুরো ভিজিট করাই, পঞ্চনামা করাই, পুরো কেসটার ঘটনাটা সম্পূর্ণ ওই সময় রেজিস্টার করাই, এবং তারপরে সেই জিডি থেকে কেস রেজিস্টার হয়, অনেক কিছু প্রসেস থাকে, সেগুলো কমপ্লিটলি হয়। তখনও কিন্তু আমি বোনটিকে তখন দেখিও নি, না দেখে শুধুমাত্র তার ফটোকপিগুলো দেখে, শুধু তার আর্তনাদ, তার কান্না শুনেই কিন্তু সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বদমাশদের ছাড়া যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখনো আসবে ধমকি, আমি জানি, হয়তো কালকের থেকেই হয়তো ধমকি আসা শুরু হয়ে যাবে, রাত্রির থেকেই হয়তো ধমকি আসা শুরু হয়ে যাবে। আমি সব কিছু চ্যালেঞ্জ হিসাবে নিতে রাজি আছি। তার বিনিময়ে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে এই মেয়েটিকে আমি জাস্টিস কিভাবে দেওয়ানো যায় সেই প্রসেসে আমি নিয়ে যাব বোনটিকে, যাতে মেয়েটি জাস্টিস পায়। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বাস রাখবেন। এমন আমি কাজ করেছি কল্পনা করতে পারবেন না, এমন আমি মানুষকে জমিনের স্তর থেকে উঠিয়ে তাদেরকে ন্যায় দিয়েছি। যদি আমার মনে হয় যে আমি এই কাজটা করব, আমি কিন্তু সেই কাজটা করবই, ফাইনালি কেউ আমাকে আটকাতে পারবে না। কিন্তু কথা হচ্ছে, আমি যেই প্রসেসে বলবো সেই প্রসেসই শুনবেন, অবশ্যই 100% জাস্টিস পাবেন। কারণ আমি কিন্তু একটা লম্বা সময় কিন্তু কাজের সাথে যুক্ত ছিলাম, যেখানে ক্রিমিনালসদের লক করা হয় আর ক্রাইমকে ডিস্ট্রয়েড করা হয়। বহু বছর আমার গেছে এই কাজের সাথে। তো অতএব কীভাবে একটা ক্রিমিনালসকে ময়দানে নামিয়ে তাকে বাদর নাচিয়ে তার জায়গা তাকে দেখাতে হয়, সেটা কিন্তু আমার জানা আছে। কিভাবে কূটনীতি মানে সূক্ষ্ম নীতি অ্যাপ্লাই করে কিভাবে সম্পূর্ণরূপে একটি কেসকে কোর্টে 1.5 থেকে 2 বছরের মধ্যে বোর্ডে আনা যায়, সেটাও কিন্তু আমার জানা আছে, সেই প্রসেস প্রক্রিয়া। তো অতএব বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, বিশ্বাসের ওপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, ভরসার ওপরেই দাঁড়িয়ে আছি। আজকে দূর থেকে মেয়েরা আমাকে ফোন করে, দূর থেকে ভাইয়েরা আমাকে ফোন করে। কেন ফোন করে? তাদের আশা, তাদের বিশ্বাস, তাদের ভরসা। আপনি সঠিক না, আপনি একদম সম্পূর্ণ সঠিক, তো অতএব আপনাকে জাস্টিস পাওয়ার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। জাস্টিস আপনি পাবেনই, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আচ্ছা, আমি বলে দিই, কালকে আমরা থাকছি সিঙ্গুরে।
সিঙ্গুরের একটি ম্যাটারে যাচ্ছি। ম্যাটারটা কি, সিঙ্গুর থেকে আসার পর আপনাদের সামনে তুলে ধরবো। এই সিঙ্গুরের ম্যাটারটিও আমি চ্যালেঞ্জ হিসাবে নেব, আপনাদের সামনে সমস্তটা তুলে ধরবো, মুখোশ টেনে ছিঁড়ব কত রকম প্রতারকদের। আপনারা দেখতে থাকুন আগামী সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় ভীম, জয় সংবিধান।